আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কী অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। আমাদের ক্লাসটি ছাড়ার কথা আরও আগে, তো একটি টেকনিক্যাল বিষয়ের কারণে আমরা একটু আটকে গেছি। সেটা হচ্ছে আমার এক বন্ধুর সাথে আমি দেখা করতে গেছি, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তো এটার জন্য খুবই দুঃখিত। আসলে অনেক ফেরাতে আছে, ঠিক আছে। সেখান থেকে আমরা আসছি, মাত্র নামাজ টামাজ পড়ছি। পড়ার পরে এখন মাত্র আমরা বলছি যে ক্লাসটা আমরা ছাড়ি দেওয়াটা উচিত, কারণ আমরা সকালে কিন্তু রিলস দিচ্ছি যে আমরা মাগরিব হওয়ার পরে ক্লাসটি ছাড়বো। কিন্তু এখন প্রায় 8:30 বাজে গেছে। তো খুবই দুঃখিত আমরা। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি প্রতিটি ক্লাসে আমাদের দেখার। তো আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিতেছেন, আমরা দেখতেছি। তো সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। সেটা হচ্ছে আজকে আমাদের মাখরাজের আলোচনা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান। এই যে হলকের মধ্যখান হইতে আইন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেরকম না আড়িগে, একটা কথা কি, সেটা হচ্ছে আড়িগে আঁশ তো চিনেন নাকি, বাংলা আঁশ। এরকম যে মানে ডিম পাড়ে যে আঁশগুলো, চিয়াঁশ বা রাত আঁশ, ওগুলো না। বাংলা আঁশ যেগুলোকে বলে আমাদের নোয়াখালী ভাষাতে আর কি, সেগুলোকে আমরা আড়িগে বলি, আড়িগে, ঠিক আছে। তো আড়িগে যদি কিনা মানে আড়িগে আঁশ বেশিরভাগই এরকম এরকম করে, ঠিক আছে। তো ওই রকম উচ্চারণ হবে আর কি, যেমন হ্যাঁ, আওয়াজটা। আবার জিকির হিসেবে তো মাসে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এরকম করে, ঠিক আছে। এটা এই উচ্চারণটা হবে হ্যাঁ, আইন, হ্যাঁ, হলকের মধ্যখান, আইন, আইন, হ্যাঁ। আমরা প্রথমে কিন্তু 1 নম্বর মাখরাজে হামজা হা, একবার সাধারণ হা, হামজা হা, হা একবার সাধারণ। আর 2 নম্বর মাখরাজে যেটা আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ, হ্যাঁ, একটু আওয়াজ বাড়িব। আর 1 নম্বর মাখরাজে হা, ওটা একবারে সাধারণ। 2 নম্বর মাখরাজের হাটা একবারই আরও আওয়াজটা ক্লিয়ার হইব, যেমন হ্যাঁ, হ্যাঁ। আইনটা একটু ডাবাইতে হবে, যেমন আইন, আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ উচ্চারিত হয়। এই যে হলকের শেষ অগ, অগ, গইন, অগইন, খ, গল একটু গাছে হবে, ঠিক আছে। তাহলে গইন, গইন মানে একটু একটু ডাবার হালকা। আবার অ, অ, অইন এভাবে কিন্তু হবে না, ঠিক আছে। তো অগ একবারে মানে একটু হালকার উপরে যাবসে আর কি, যেমন এখানে অগইন, অগইন, খ, খ, খ। আবার খ উচ্চ করতে মানে যে সেফ, ওইটাকে বাইরে না, ঠিক আছে। তাহলে অগইন, খ, অগ 3 নম্বর মাখরাজ, হলকে শেষ হইতে অগইন, খ, গইন, খ উচ্চারিত হয়, ঠিক আছে। তারপর আপনার যে 4 নম্বর মাখরাজ, জিহিবার গোড়ার তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া কফ উচ্চারিত হয়, কফ। জিহিবার গোড়া, আপনার ভাবতে বলছে জিহিবার গোড়া আমার কোথায় আছে, ঠিক আছে। এটা জিহিবার গোড়া আছে কোথায়, একটু যদি আমরা হিসাব দেখি, তাহলে এই যে জিহিবার গোড়া এই জায়গা ক, কফ, ক, কফ। আমরা কিন্তু সাধারণত কফ, কফ এই কিন্তু তো কফ, কফ এইভাবে, কিন্তু কফ এইভাবে হইতো না, কাফ এইভাবে হয়, ঠিক আছে। কফ উচ্চারিত হবে একবার এই জায়গাতে। জিহিবার গোড়া, জিহিবার গোড়া কোথায়, আগে আমরা ওই গোড়াটা বার করতে হবে। তার বরাবর উপরে জিহিবার গোড়া যে জায়গা আছে, তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, মানে উপরের দিকে লাগাইয়া কফ উচ্চারিত হয়, কফ, কফ। লাস্টে একটু আওয়াজ বাড়বে, ফা, এই আওয়াজটা বাড়বে, ঠিক আছে। তাহলে কফ। আমরা 1 গেছে, 2 গেছে, 3 গেছে, 4 গেছে, এটা 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনার জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, মানে জিহিবার গোড়া যে জায়গা আছে তার একটু সামনে একটু আগে বাড়াইয়া, তারা বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয়। একই কথা কবজের কিনা জিহিবার গোড়া তার বরাবর তালের সঙ্গে লাগাইয়া। 5 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহিবার গোড়া যে জায়গায় আছে, ওই জায়গা থেকে একটু সামনে, একটু সামনে, একটু উপরে কি তারপর উপরে লাগাইয়া, ঠিক আছে। যেমন একটু আওয়াজ হবে ক্যাফ, ক্যাফ, এই আওয়াজটা হবে, ঠিক আছে। ক্যাফ, ক্যাফ। এটা উচ্চারিত করতে কিন্তু অনেক কষ্ট হইব, ঠিক আছে। একটু আপনার কষ্ট করতে হবে, কষ্ট করলে হয়তো মিষ্টি হইবে না আর কি, যেটা একটা কথা আছে, কষ্ট করলে মিষ্টি
তো এরকম কষ্ট করতে হবে আগে, যেমন একটু ফেটিক্যাল করতে হবে, মানে ফেটিস করতে হবে, ঠিক আছে? যেমন এফ এফ এফ, জিবার গোড়া থেকে একটু আগে সামনে একটু আগাইয়া তারা বরাবর উপরের তালের সঙ্গে মানে আ আ উপরে উপরে লয় লাগাইয়া এফ, একই কথা যেন কফের লাস্টে দিই এই আওয়াজটা বাড়িব, ঠিক কাফের লাস্টে দিয়ে আওয়াজটা বাড়িব। ক্যাফ ক্যাফ কফ ক্যাফ। তারপরে কাফকে জিবার গোড়া থেকে একটু সামনে আগাইয়া তার বরাবর তার সঙ্গে লাগাইয়া ক্যাফ ক্যাফ উচ্চারিত হয়, ঠিক আছে? 6 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া উচ্চারিত হয়, যেমন কি জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান কই আপনার আ, এই জায়গাটা হচ্ছে আপনার জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান আর জিহ্বার মধ্যখান, ঠিক আছে? এই জিহ্বার মধ্যখান তার বরাবর তালের সঙ্গে মানে উপর, তার বরাবর উপর মানে কি এটা আ। জিহ্বার জিহ্বার মধ্যখান যদি এটা হয় তাহলে জিহ্বার উপরে কোনটা হবে এটা আ আ আ আ, ঠিক আছে? তাহলে জিহ্বার মধ্যখান তার উপরে তালের সঙ্গে লাগিয়ে ঝিম ঝি ঝিম শিন জিম শিন ইয়া ইয়া। আপনি যদি জিহ্বার মধ্যখান উপরের তালের সঙ্গে যদি সঠিকভাবে লাগাইতে পারেন তাহলে আপনার ইয়েটা ঠিক হবে, উচ্চারণটা যে মেন যে উচ্চারণটা ওইটা আস্তে আস্তে কি চলে আসবে, প্রথম প্রথম আসবে একটু চেষ্টা করতে করতে আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে? যেমন জিম জি জিম শিন এবার আওয়াজ হবে, ঠিক আছে? যেমন সিয়াস, সিয়াস তো সে মানে সব মানুষের চিনে হিসাবে সিয়াস যদি এরকম করে, ঠিক আছে? ওই সময় শিন মুখের ভিতরে শ্বাসা শব্দ, মুখের ভিতরে মুখের ভিতরে শিন শিন ইয়া ইয়া ইয়া, মানে ইয়ারে যদি একসাথে জিভার মধ্যে উপর তারা চলে তাহলে এবার বলবো ইয়া ইয়া। তাহলে জিম শিন ইয়া জিম শিন ইয়া, ঠিক আছে? তাহলে জিম একটু শক্ত হবে, জিম কিন্তু শক্ত হবে, একবারে শক্ত হবে। জিম জিম শিনের সময় মুখের ভিতরে শ্বাসা শব্দ হবে শিন ইয়া। তাহলে জিয়া ফার্স্ট নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার মধ্যখান তারা বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়, ঠিক আছে? তারপরে আপনার এর হচ্ছে আপনার 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া। এটা কিন্তু এই 17টা মাখরাজ 1 থেকে 17 পর্যন্ত 17টা মাখরাজের ভিতরে আপনার 7 নম্বর মাখরাজ যেটা ওইটা একবারেই কঠিন। এই 17টা মাখরাজের মোট কথা কি, যদি 17টা মাখরাজের ভিতরে কোনো মাখরাজ যদি কঠিন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার 7 নম্বর মাখরাজ, ঠিক আছে? 7 নম্বর মাখরাজ একবারে অনেক কঠিন, সেটা হচ্ছে কি জিহ্বার গোড়া, ওই কফের মতন ইয়া কফের, ঠিক আছে? কফের মতন যেন কফ জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়, ঠিক আছে? ঠিক তেমনই 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা। আপনি যদি মন চায় আপনি ডাইন কিনার থেকে উচ্চারণ করতে পারেন, যদি আপনার মন চায় আপনি বাম কিনার থেকেও কি উচ্চারণ করতে পারেন, সেটা হচ্ছে একান্ত আপনার বিষয়। তবে বাম সাইড থেকে একবারে সহজ, বাম সাইড থেকে আমাদের যে আমি যে পড়ি আমার নিয়মে মানে কি বাম দিক থেকে সহজ, বা আমি যে যার কাছ থেকে পড়ছি সেও বলছে যে বাম দিকে সহজ, ঠিক আছে? তো বাম দিকে উচ্চারণ করা সহজ, যদি আপনার কাছে যদি ডাইন দিকে মনে হয় তাহলে ডাইন দিকে করতে পারেন আপনি। যেমন জিবার গোড়া, জিবার গোড়া উপরে মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগে, যেমন আমরা যদি না উপরে মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগে, যেমন এই মায়ের দাঁত কমপক্ষে এখানে আসে। 7 নম্বর মাখরাজ উচ্চারণ করতে হলে আপনার জিহ্বার গোড়া এই গোড়ার উপরে লাগাইতে হবে, যেমন দ দ, ঠিক আছে? আমরা তো দদ উচ্চারণ করি আর দদ দদ, এবার কিন্তু দদ হবে, ঠিক আছে? দদ কিন্তু উচ্চারণ করলে আমরা এটা লাগাইতে, কিন্তু এভাবে উচ্চারণ হইব না। উচ্চারণ সঠিক উচ্চারণ হয়েছে আপনার জিহ্বার গোড়া উপরে মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে, যেমন দ, মুখ একটু বিয়া হইব দ দ, ঠিক আছে? আর আপনি যদি ডাইন কিনার থেকে উচ্চারণ সহজ হয় তাহলে আপনার একান্ত বিত্ত হিসাবে আপনি মানে দেখবেন যে কোন কিনার থেকে আমার দ্বারা সম্ভব হইতেছে। যদি ডাইন দিক থেকে যদি না আমার ডাইন দিকে হইতেছে তাহলে ডাইন দিকে, যদি বলেন যে না আর বাম দিক থেকে তাহলে আপনার বাম দিক থেকে, ঠিক আছে? তো এটা আপনি একটু চিন্তা করে দেখবেন, ঠিক আছে? তবে এইভাবে উচ্চারণটা করা সঠিক। তবে জিভের গোড়ায় গোল্লা লাগাইলে দদ দদ, ঠিক আছে? দদ। তাহলে 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনার উপরে মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ উচ্চারিত হয়। এটা হচ্ছে আমাদের 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার আগার কিনারা,
উপরের মায়ের দাঁতের গোড়ার সামনের উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয়। যেমন কি পুরো আপনার জিহ্বার এই জিহ্বার এখান থেকে এই তোর পর্যন্ত কি এই জিহ্বার এই দাঁতগুলো গোড়ার সামনের যে দাঁতগুলো আছে উপরের, নিচেরগুলো না, সামনের উপরে এই যে দাঁতগুলো আছে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম, এই মানে এটা এটার ভিতরে গোড়ার সঙ্গে লাগাই দেবেন। যেমন লাম লাম, ঠিক আছে। তাহলে আপনার 8 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগে, মানে এই উপর মানে যে উপরে যে দাঁতের উপরে যে বস্তুগুলো আছে ওটার মাড়ি হয়, মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয়। তাহলে আমাদের 1 থেকে 8 পর্যন্ত মাখরাজ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে মোটামুটি। তো আমি বুঝে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন বিষয়টা কেমন হয়েছে বা কি আসল বিষয়, এটা আমাদেরকে জানাবেন। যদি কেউ কোনো নাম্বার মাখরাজ যদি কেউ না বুঝেন তাহলে আমাদেরকে বলিয়ে। তো আজকে খুবই ক্লান্ত, আমি সব প্রথমে বলছি যে খুবই ক্লান্ত, যেটা বলার বাইরে। তারপরে আমরা কিন্তু কথা দিচ্ছি যে আপনাদেরকে আমরা ক্লাস দিব, আমাদের সরস্বতী ভিতরে আমরা ক্লাস দিব রাতের ভিতরে, কিন্তু এখন তা আমাদের মাগরিব পরে ক্লাসটি ছাড়ার কথা, কিন্তু পারি নাই, খুবই দুঃখিত, এটা আপনাদেরকে বলছি। তো আজকে আমরা মনে হচ্ছে আমাদের 17টা মাখরাজ আপনাদেরকে মানে পড়াই দিব, কিন্তু এই সুযোগটা আমাদের না হিসেবে, কারণ খুবই একবারে ক্লান্ত লাগতেছে। তো আজকে আমাদের 8 নাম্বার পর্যন্ত ক্লাস থাকুক, 1 থেকে 8 পর্যন্ত সবাই দেখবেন। আর 1 থেকে 8 পর্যন্ত যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এটা বুঝি নাই, 8 নম্বর মাখরাজ বুঝি নাই, অথবা 7 নম্বর মাখরাজ বুঝি নাই, অথবা 6 নম্বর মাখরাজ বুঝি নাই। তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে সেই মাখরাজটা আমরা আলোচনা করে আপনাকে বুঝিয়ে দিব। তো আজকে আমাদের 8 নম্বর পর্যন্ত ক্লাসটি থাকুক, 8 নম্বর মাখরাজ পর্যন্ত ক্লাসটি থাকুক। আমরা ইনশাল্লাহ কালকে থেকে 9 থেকে 17 নম্বর পর্যন্ত মাখরাজ একবারই সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকিয়েন। আর আজকে আমাদের 8 নম্বর পর্যন্ত শেষ, কালকে থেকে আমাদের 9 নম্বর থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আর আমাদের ক্লাসগুলো কেমন হয় এটা আমাদেরকে অবশ্যই জানাবেন। সবাই আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।